নমস্কার। এর আগে আমরা আলোচনা করেছিলাম মেষ রাশি থেকে তুলা রাশি পর্যন্ত জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। আমরা এখন আলোচনা করতে চলেছি এই ভিডিওতে বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকার, অর্থাৎ বাদবাকি যে 6টি রাশি রয়েছে সেই সকল রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। আমরা এর জন্য প্রথমেই যে কথাটা বারংবার এক্ষেত্রে বলে থাকি, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে থাকি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে বা হোয়াটসঅ্যাপ পরামর্শ পেতে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। যাই হোক, আমরা শুরু করতে চলেছি বৃশ্চিক রাশির 2026 সাল কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে প্রথমেই যে গুপ্তবিদ্যায় পারদর্শিতা, কিন্তু অর্থাৎ গুপ্তবিদ্যা সংক্রান্ত আলোচনা করা এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে। এই গুপ্তবিদ্যা হতে পারে তন্ত্র, হতে পারে জ্যোতিষ, হতে পারে মানে অকাল্ট সায়েন্স, যে কোনো যেটাকে আমরা গুপ্তবিদ্যা বলে থাকি। তবে মঙ্গল অশুভ হলে কিন্তু অহমিকা, কুটিলতাও কখনো কখনো এই রাশির জাতক জাতিকাদের জীবনকে বিব্রত করে তুলে থাকে। এবার আসা যাক মূল বিষয়ে, অর্থাৎ বৃশ্চিক রাশি 2026 সাল কেমন যাবে। রাশিপতি মঙ্গল বছরের প্রথম দিকে জানুয়ারি মাসের মাঝখান থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত মকরে উচ্চস্থ অবস্থায় থাকবে। যেহেতু অষ্টমপতি ও একাদশপতি বুধ তৃতীয় স্থানে মঙ্গলের সঙ্গে, আবার বলছি, যেহেতু অষ্টমপতি ও একাদশপতি বুধ তৃতীয় স্থানে মঙ্গলের সঙ্গে জানুয়ারি মাসের বেশিরভাগ সময়টাই যুক্ত থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্মস্থানটি, অর্থাৎ যে স্থানে জাতক জাতিকারা প্রত্যেক দিন লেবার দিয়ে থাকেন কাজ করার জন্য, সেই কাজ করার জায়গাটি বিভিন্নভাবে অনুপার্জিত অর্থ অর্থাৎ উপার্জন, অর্থাৎ শেয়ার বাজার, ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড ইত্যাদির জন্য বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থপ্রাপ্তির জন্য কিন্তু সেই শ্রমসাধ্য কর্মস্থানটি বাধাপ্রাপ্ত হতে পারার সম্ভাবনা দেখা যায়। আবার বলছি, যার এক কথায় এই জন্য বলা যেতে পারে যে জানুয়ারি মাসের দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে দৈনন্দিন কর্মস্থানটি, অর্থাৎ যেখানে তারা লেবার দিয়ে লেবোরিয়াস ওয়ার্ক, অর্থাৎ যেখানে তারা শ্রম দিয়ে থাকেন কর্মস্থানটি, সেই কর্মস্থানটি যে কোনোভাবে অনুপার্জিত, যে কোনোভাবে শেয়ার বাজার, ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে বা সেই কর্মস্থানে সেই কর্মস্থানটাতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থপ্রাপ্তির জন্য ওই যে পার্টিকুলার যে জায়গায় জাতক জাতিকারা কাজ করেন সেই কর্মস্থানটি কিন্তু বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও লোন ইত্যাদি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সেই যে জায়গায় কাজ করবেন যে জাতক জাতিকারা, সেই কর্মস্থানটি লোন সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধা আসতে পারে। এছাড়াও দশমপতি রবি, দ্বাদশপতি ও সপ্তমপতি শুক্র যুক্ত থাকায় ব্যবসায়িক কর্মের জন্য পার্টনারের জন্য কিছু ব্যয়ভাবও কিন্তু এই সময় দেখা যাবে। অর্থাৎ যেন বছরের প্রথম দিকটায় এক কথায় বলা যেতে পারে ব্যবসায়িক কর্ম, যে ব্যবসায়িক কর্ম করবেন বা পার্টনারের জন্য কিছু ব্যয়ভাব হতে পারে। তবে মার্চ মাসে একাদশপতি মঙ্গল চতুর্থে অবস্থান করায় এবং রাহু দ্বারা পীড়িত হওয়ায় মাতৃভাবে ও গৃহসুখে কিছু বিড়ম্বনার সম্ভাবনা দেখা যায়। তবে উক্ত মাসে মঙ্গল, অষ্টমপতি ও একাদশপতি বুধ পরস্পর যুক্ত হয়, অর্থাৎ রাশিপতি মঙ্গল
মানে অর্থাৎ বলা যেতে পারে মার্চ মাসে রাশিপতি মঙ্গল এবং অষ্টমপতি ও একাদশপতি বুধ পরস্পর যুক্ত হওয়ায় একইভাবে এই সময় শেয়ার বাজার, ব্যাংক, বিমা, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আবার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটাও দেখা যায়। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি এই সময় রাশিপতি মঙ্গলের ওপর থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে রাহু কর্তৃক যদিও বা রাশিপতি মঙ্গল কিছু পীড়িত হবার সম্ভাবনা দেখা যায়, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই পীড়িত হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমতে পারে। আবার জুন মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত দাম্পত্য, অংশীদারি ব্যবসা বা ব্যবসার জন্য ক্ষুদ্র ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে মঙ্গলের ওপর শনির দৃষ্টি পড়বে। জুন মাসের শেষ থেকে আগস্ট পর্যন্ত অর্থাৎ রাশিপতি মঙ্গলের ওপর শনির দৃষ্টি পড়বে এবং সেই জন্য এক কথায় বলে যেতে পারে এই যে দাম্পত্য, পার্টনারশিপ, ব্যবসা, এই যে ক্ষুদ্র ভ্রমণ ইত্যাদি জায়গাগুলো কিন্তু কিছু কিছু কারণে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। তবে বছরের শেষ দিকে অক্টোবর মাসে ভাগ্যস্থানে মঙ্গল কর্কটে নিচস্থ থাকায় এবং বৃহস্পতি সঙ্গে আগস্টে অবস্থান করায় বছরের ভাগ্যস্থানে মঙ্গল কর্কটে নিচস্থ রয়েছেন সেই সময় বছরের শেষ দিকে অক্টোবর মাসে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকায় ভাগ্যস্থানটা এই সময় নিচস্থ হলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি আবার কর্কটেই রয়েছেন উচ্চস্থ অবস্থায়, অর্থাৎ একসঙ্গে নিচস্থ মঙ্গল এবং উচ্চস্থ বৃহস্পতি একত্রে ভাগ্যস্থানে সবাই থাকায় এই সময় ভাগ্যস্থানটি কিছু শুভাশুভ মিশ্র বল দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ কর্মস্থানে রাহুর দৃষ্টি থাকায় এই সময় বিভিন্ন কারণে কিন্তু বিপত্তিরও সৃষ্টি হতে পারে। যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় রাশিপতি মঙ্গলের ওপর থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে কর্মস্থানে আবার রাহুর দৃষ্টি থাকায় বিভিন্ন কারণে বিপত্তির সৃষ্টি হতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় রাশিপতি মঙ্গলের ওপর থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে হঠাৎ বিপত্তি এলেও শ্বশুরবাড়ির সাপোর্ট মনের ভাবটাকে অনেকটাই স্টেবল করতে সক্ষম হবে এবং তার দরুন কর্মস্থানটি কিছুটা হলেও স্টেবল হবে বলেই মনে করা যেতে পারে। অর্থাৎ নভেম্বরের শেষের দিকে যেহেতু রাহুর দৃষ্টি আবার বলছি কর্মস্থানে থাকছে, সেজন্য কর্মস্থানটি বিভিন্নভাবে বিপত্তি ঘটলেও যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় রাশিপতি মঙ্গলের ওপর থাকছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে হঠাৎ কিছু বিপত্তি এলেও শ্বশুরবাড়ির সাপোর্ট যেহেতু মনের ভাবকে স্টেবিলিটি করছে, সেক্ষেত্রে বলা যেতে পারে কিছুটা হলেও কিন্তু কর্মস্থানটি স্টেবল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু মঙ্গল গ্রহ এই রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে বলা যেতে পারে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ বা হনুমানজির পুজো দেওয়া বা হনুমান মন্দিরে লাল বস্ত্র ইত্যাদি দান করলে কিন্তু এই রাশির জাতক জাতিকার এই বছরটি বিশেষ শুভদায়ক হতে পারে। এবার আসা যাক আমাদের আলোচ্য বিষয় ধনু রাশি, অর্থাৎ 2026 সাল ধনু রাশির কেমন যাবে। আবার বলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ পেতে, জ্যোতিষ সংক্রান্ত ইনফরমেশান পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ পেতে, সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 7003292110।
প্রসঙ্গত দেবগুরু বৃহস্পতি ধনু রাশির অধিপতি গ্রহ। এই রাশির জাতক জাতিকারা প্রধানত পরিশ্রমী হন, সদালাপী হন, স্বাধীনতা প্রিয় হন, নির্ভীক হন, তেজপূর্ণ, আদর্শবাদী এবং বাস্তববাদী হয়ে থাকে। আবার বলছি, এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী, সদালাপী, স্বাধীনতা প্রিয়, নির্ভীক, তেজপূর্ণ, আদর্শবাদী ও বাস্তববাদী হয়ে থাকেন। ধনুকের তীর যেমন লক্ষ্যভেদ করে, এটি এই রাশির প্রতীক, যা বোঝা যায় তীব্র গতি ও ক্ষিপ্রতার সঙ্গে অগ্রসর হয়ে লক্ষ্যভেদ করা। তা সে যতই বাধাবিঘ্ন হোক তা অতিক্রম করে আলোর সন্ধান করাই কিন্তু এই রাশির জাতক জাতিকার প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ লক্ষ্যভেদ এই রাশি করাটাই এই রাশির প্রধান লক্ষ্য। বিজ্ঞান, সাহিত্য, দর্শন সবেরই মূল সত্য অনুসন্ধান করা এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রজ্ঞা, মেধা, প্রতিভা, শান্ত সমাহিত ভাব এই রাশির অন্যতম চরিত্র। ধর্ম, তত্ত্বজ্ঞান, তীর্থস্থানে ভ্রমণ ইত্যাদি এই রাশির জাতক জাতিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এছাড়াও ধন, ঐশ্বর্য এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই সংযুক্ত থাকে, যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজেই ধন এবং ঐশ্বর্যের প্রতীক। গাম্ভীর্যতা, বাগ্মিতা অর্থাৎ সুবক্তা হওয়াটাও অনেক ক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকার খুবই ভালো দিক। এবং এক কথায় দেখলেই বোঝা যায় যে এই রাশির জাতক জাতিকারা বেশ কিছুভাবে অনেকটাই বলা যেতে পারে শারীরিক পুষ্টি সম্পন্ন হন। অর্থাৎ দেখলেই যেন মনে হবে এনারা বেশ দেহে যেন বেশ শারীরিক পুষ্টি রয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জাতক জাতিকার রাশিপতি বৃহস্পতিকে জাতচক্রে বলবান হতে হবে। এবার আসা যাক 2026 সাল ধনুরাশির কেমন যাবে। প্রসঙ্গত রাশিপতি বৃহস্পতি মিথুন রাশিতে বছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত থাকবেন এবং তার মধ্যে 1 জানুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করবেন মিথুন রাশিতে। এছাড়াও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে থাকবেন, যার জন্য এক কথায় বলা যেতে পারে যেহেতু মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সপ্তম শুভ দৃষ্টি ধনু রাশিতে সরাসরি থাকবে, নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্র থেকে নিজের নক্ষত্র থেকে সরাসরি দেবগুরু বৃহস্পতি ধনু রাশিতে মিথুন রাশি থেকে দৃষ্টি দেবেন এই মে মাস পর্যন্ত, যার জন্য বলা যেতে পারে মে মাস পর্যন্ত ধনুরাশির সময়টা মোটামুটি শুভই যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও মে মাস পর্যন্ত ধনুরাশির তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির নবম শুভ দৃষ্টি থাকছে, যার জন্য ওই তৃতীয়ভাবে যদিও বা রাহু তার নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে থাকছে সারা বছরটাতেই এবং মে মাস পর্যন্ত তো থাকছেই, তা হলেও যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম শুভ দৃষ্টি রাহুর ওপর পড়ছে, তাই জন্য রাহুর দরুন যদিও বা কিছু এই ধনুরাশির কিছু সমস্যা হয়ে থাকে তৃতীয় ভাবজনিত কারণে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা অচিরেই সমাধান হবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার দরুন। যেমন বলা যেতে পারে এই তৃতীয় ভাব বলতে যেটা আমরা প্রধানত বুঝে থাকি সক্রিয় মনের প্রবৃত্তির প্রকাশ বা মেধার প্রকাশ, কর্মে উদ্যমী ভাব, দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ, জীবিকার জন্য ভ্রমণ, লেখনী শক্তি বা রচনা শৈলী, সাংবাদিকতা, এজেন্সি প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যারা, কনিষ্ঠ ভ্রাতা ভগ্নী, প্রতিবেশী, যে কোনো চুক্তি,
এই সবগুলোই কিন্তু মে মাস পর্যন্ত ধনুরাশির ক্ষেত্রে ভালো যাবার সম্ভাবনাই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদিও বা রাহু কিছু বাধাদান করেন, কিন্তু তা সত্ত্বেও জাতচক্রে বৃহস্পতি যদি বলবান হয় এবং শুভ বৃহস্পতির যদি দশা অন্তর্দশা চলতে থাকে বা বৃহস্পতির মিত্র গ্রহের দশা অন্তর্দশাও চলতে থাকে, তাহলেও রাহুর প্রভাব তৃতীয়ভাবে থেকে জনিত যে অবাঞ্ছিত বিড়ম্বনার সৃষ্টি করবে রাহু থাকার দরুন, তা কিন্তু শুভ বৃহস্পতির দৃষ্টিতে অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ আবার আমরা যেটা বলছি, মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যে নবম শুভ দৃষ্টি ধনু রাশির তৃতীয়ভাবে থাকছে এবং সেখানে যেহেতু রাহু শতবিশা নক্ষত্রে বর্তমান থাকছে, তাও দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ দৃষ্টি ওই রাহুর ওপর পড়ছে, তাই তৃতীয় ভাব জনিত যে কোনো ঘটনা, যেমন মনের সক্রিয় প্রবৃত্তির প্রকাশ বা মেধার প্রকাশ, কর্মে উদ্যমী ভাব, দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ, জীবিকার জন্য ভ্রমণ, লেখনী শক্তি বা রচনা শৈলী, সাংবাদিকতা বা এজেন্সি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা আছেন, কনিষ্ঠ ভ্রাতা ভগ্নী প্রতিবেশী এবং যে কোনো চুক্তি ইত্যাদি সকল ক্ষেত্রে তৃতীয় ভাবজনিত যে কোনো সমস্যা যদি রাহু সৃষ্টি করে থাকেন, দেবগুরু বৃহস্পতির শুভ আশীর্বাদে তা অচিরেই কিন্তু কমবে বলেই মনে করা যেতে পারে মে মাস পর্যন্ত। এবার আসা যাক মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি, এছাড়াও মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পঞ্চম শুভ দৃষ্টি ধনুরাশির আয়ের স্থানে থাকবে। সেক্ষেত্রে বলা যেতে পারে আয় ভাবটিও মোটামুটি এই সময় কিন্তু শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আয়ের স্থানে যদিও বারই রাহু দৃষ্টি দিচ্ছে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি যেহেতু সরাসরি পঞ্চম দৃষ্টি দিচ্ছে, তাই রাহু তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিলেও দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে সেই রাহুর অশুভ দৃষ্টি কিন্তু অনেকটাই কমতে পারে। এবং এর সঙ্গে যদি জাতচক্রে বৃহস্পতি বলবান হন এবং দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা চলে বা দেবগুরু বৃহস্পতির মিত্র গ্রহের অর্থাৎ যেমন চন্দ্র, মঙ্গল, রবি ইত্যাদি গ্রহেরও যদি দশা অন্তর্দশা চলে, তবে এক কথায় বলা যেতে পারে যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধনুরাশির জাতক জাতিকার মে মাস পর্যন্ত আয়ভাবটি মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। যদিও রাহু সেক্ষেত্রে কিছু বাধা দান করতে পারে, কিন্তু সে বাধা অচিরেই দূর হওয়ার সম্ভাবনাও দেখা যায়। তবে জুনের শেষে ও জুলাইয়ের প্রথম দিকে সপ্তমপতি ও দশমপতি বুধ বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে কর্কটে। সেক্ষেত্রে এই সময় মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের জন্য জাতক জাতিকাকে কিন্তু কিছু কর্ম করতে হতে পারে। আবার বলছি, জুনের শেষে এবং জুলাইয়ের প্রথম দিকে সপ্তমপতি ও দশমপতি বুধ যেহেতু রাশিপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকছে কর্কট রাশিতে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের জন্য জাতক জাতিকাকে কিছু কর্ম করতে হতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর পর্যন্ত যেহেতু রাশিপতি বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকবেন, এবং তার সরাসরি দৃষ্টি ধনুরাশির দ্বিতীয়, দ্বাদশে ও চতুর্থে থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে গৃহে শুভ কর্ম করার জন্য এই সময় কিন্তু কিছু ব্যয় হওয়ারও সম্ভাবনা দেখা যায়। আবার বলছি, জুন থেকে অক্টোবর পর্যন্ত যেহেতু রাশিপতি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং তার দৃষ্টি ধনুরাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে এবং দ্বাদশে ব্যয়ভাবে এবং চতুর্থে সুখভাবে থাকায় এক কথায় বলা যেতে পারে গৃহে শুভ কর্ম করার জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া এই সময় অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ও গাড়ি, মাতৃভাবজনিত কারণ ইত্যাদি কারণেও কিন্তু কিছু ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
এছাড়াও উত্তরাধিকার সূত্রে জমানো কিছু সঞ্চিত অর্থ থেকেই কিন্তু এই ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে আগস্টের শেষে বৃহস্পতি অশ্লেষা বা বুধের নক্ষত্রে কর্কটে উচ্চস্থ থাকার দরুন ব্যবসার জন্য ও দাম্পত্য সুখের জন্য কিন্তু এই সময় কিছু কর্ম হতে পারে। আবার বলছি, যেহেতু দেবগুরু বৃহস্পতি অশ্লেষা রাশিপতি বৃহস্পতি অশ্লেষা বা বুধের নক্ষত্রে আগস্টের শেষে থাকবেন, কর্কটে উচ্চস্থ অবস্থায় থাকবেন, সেজন্য ব্যবসা ও দাম্পত্যে সুখের জন্য কিছু এই সময় কর্ম হতে পারে। এছাড়াও অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রাশিতে অর্থাৎ ধনু রাশির তৃতীয় ও পঞ্চমে থাকায় যদিও রাহুর প্রভাব কিছুটা ভাগ্যস্থানকে বিব্রত করতে পারে, আবার বলছি অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর 5 পর্যন্ত ভাগ্যস্থানে অর্থাৎ ধনু রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করবেন এবং ধনুরাশির ওপর সরাসরি দৃষ্টি ভাগ্যস্থানে অবস্থান করে ধনুরাশির তৃতীয় ও দৃষ্টি ধনুরাশির ওপর দৃষ্টি দেবেন এবং ধনুরাশির যেহেতু পঞ্চম দৃষ্টি দেবেন আর কি বলা যেতে পারে। এবং এছাড়াও যেহেতু দেবগুরু বৃহস্পতি অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভাগ্যস্থানে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে সরাসরি দৃষ্টি দেবেন তৃতীয়ভাবে রাহুর ওপর, এবং তার জন্য বলা যেতে পারে এক কথায় যদিও বা রাহুর প্রভাব ভাগ্যস্থানকে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিছু বিঘ্নিত করার সম্ভাবনা থাকতে পারে, তা অচিরেই সমাধান হতে পারে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির জন্য। এর সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা শুভ দশা অন্তর্দশা চলতে থাকে এবং জাতচক্রে যদি দেবগুরু বৃহস্পতি শুভ হয়ে থাকেন এবং বলবান হয়ে থাকেন, তবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভাগ্যস্থানটি বিশেষ শুভ হবে বলেই মনে করা যেতে পারে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের বিধিসম্মত পুজো, নিরামিষ ভক্ষণ করা এবং স্যাফরন কালারের পোশাক পরা, কপালে যদি সঙ্গে হলুদ এবং চন্দনের টিকা লাগানো যায় তাহলে রাহু শনিত যে কোনো সমস্যায় এই বছরে কমবে বলেই আশা করা যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই রাশি ধনুরাশির জাতক জাতিকার ওপর বিশেষভাবেই তারা লাভ করবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধনুরাশির জাতক জাতিকারা অতি সহজেই লাভ করতে পারবেন এবং রাহুর প্রভাবকেও তারা কমাতে পারবেন। এরপরে আসা যাক আমাদের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি সম্পর্কে। আবার আমরা বলি এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় এখন মকর রাশি। আগে আমরা বলে দিয়েছি এই ভিডিওতে আমরা আগে বৃশ্চিক রাশির কথা আলোচনা করেছি, তারপর ধনুরাশি, এখন আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির সম্পর্কে, অর্থাৎ মকর রাশির 2026 সাল কেমন যাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 7002329110। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7002329110। প্রসঙ্গত ধীর স্থির মন্থর গতি, চলার মধ্যে একাগ্রতা, সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে যাওয়া, নিয়মানুবর্তিতা, বাস্তবতা, পাণ্ডিত্য, সংযম মকর রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। আবার বলছি, প্রসঙ্গত ধীর স্থির মন্থর গতি, চলার মধ্যে একাগ্রতা, সকল বাধাবিঘ্ন কাটিয়ে এগিয়ে যাওয়া, নিয়মানুবর্তিতা, বাস্তবতা, পাণ্ডিত্য, সংযম মকর রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য।
এছাড়াও মকর রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই পরিশ্রমী হয়ে থাকেন। সাংসারিক সুখলাভের প্রয়াসের জন্য লেগে থাকা এই রাশির জাতক জাতিকার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও রচনা করা, যে কোনো জিনিস তৈরি করা এই রাশির জাতক জাতিকার কিন্তু আরেকটি অন্যতম বৈশিষ্ট্যও বটে। এছাড়াও শনি গ্রহদেব এই রাশির অধিপতি গ্রহ, তাই সেক্ষেত্রে শনিদেব যদি জাতচক্রে দুর্বল হন তবে স্থবিরতা, সংস্কার বিরোধী মানসিকতা, নিঃসঙ্গতা, অলসতা, গতানুগতিকতা এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে। সেক্ষেত্রে ঝোপ বুঝে কোপ মারাটাও কিন্তু এই রাশির জাতক জাতিকার বৈশিষ্ট্য হয়ে ওঠে তখন। এবার আসা যাক মকর রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত রাশিপতি শনি পুরো বছরটাতেই মকর রাশির তৃতীয় স্থানে থাকবে। এছাড়াও শনিদেব জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়ে নিজের নক্ষত্রে থাকবেন। আবার বলছি, রাশিপতি শনিদেব পুরো বছরটাতেই শনি মকর রাশির তৃতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে থাকবেন এবং যার মধ্যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবেন এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বক্রী হয়েও আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবেন। অর্থাৎ পুরো বছরটার মধ্যে শনিদেব জানুয়ারি থেকে মে মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই মাসগুলোতে নিজের নক্ষত্রে অবস্থান করবেন মকর রাশির তৃতীয় স্থানে থেকে অর্থাৎ মীন রাশিতে থেকে, এবং এই স্থান থেকে শনিদেবের দৃষ্টি সরাসরি মকর রাশির মনন ভাব বা পঞ্চম ভাবে পড়বে, নবম ভাব বা ভাগ্যভাবে পড়বে এবং ব্যয়ভাবে পড়বে। যার দরুন এক কথায় বলা যেতে পারে, যেহেতু শনিদেবের তৃতীয় স্থান হতে শনিদেব মকর রাশির তৃতীয় স্থান অর্থাৎ মীন রাশি থেকে পঞ্চমভাবে সরাসরি দৃষ্টি দেবেন, সেহেতু পুরো বছরটাতেই সক্রিয় মনের প্রবৃত্তির প্রকাশ বা মনের উদ্যমী ভাব, বুদ্ধি, প্রতিভা, দেবভক্তির প্রতি আকর্ষণ ইত্যাদিগুলো কিন্তু বজায় থাকবে। এছাড়াও মনের মধ্যে থাকবে দেশের মধ্যে জীবিকার জন্য ক্ষুদ্র ভ্রমণের ইচ্ছা। এছাড়াও পুরো বছরটাতেই লেখনী শক্তি, রচনা শৈলীতেও কিন্তু বিশেষ প্রকাশ ঘটারও সম্ভাবনা দেখা যায়। এছাড়াও যেসব জাতক জাতিকারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত তারাও এই সময় মনের দিক থেকে বিশেষভাবে উদ্যমী হবে বলেই আশা করা যাচ্ছে। আবার বলছি আমরা যে যেহেতু শনিদেব মকর রাশির তৃতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে থেকে সরাসরি মকর রাশির পঞ্চম স্থানে অর্থাৎ মননভাবে মনের স্থানে দৃষ্টি দেবে, সেহেতু সারা বছরটাতেই মকর রাশির জাতক জাতিকার সক্রিয় মনের প্রবৃত্তির প্রকাশ, মনের উদ্যমী ভাব, বুদ্ধি, প্রতিভা এবং দেবভক্তির প্রতি আকর্ষণ বজায় থাকবে। এছাড়াও মনের মধ্যে থাকবে পুরো বছরটাতেই দেশের মধ্যে জীবিকার জন্য ক্ষুদ্র ভ্রমণের ইচ্ছা, অর্থাৎ ক্ষুদ্র ভ্রমণ সম্পন্ন হতে পারে জীবিকার জন্য, তার জন্য কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা থাকবে। এছাড়াও পুরো বছরটাতেই লেখনী শক্তি এবং রচনা শৈলীতেও বিশেষভাবে প্রকাশ ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যেসব জাতক জাতিকারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত তারাও এই সময় মনের দিক থেকে বিশেষভাবে কিন্তু উদ্যমী হবে বলেই আশা করা যায়। তবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির ওপর থাকবে, যেহেতু জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং তার সরাসরি দৃষ্টি শনিদেবের ওপর থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে মনের মাঝে এই রচনা শৈলীর ভাবটা বা কোনো বস্তু তৈরি করতে দক্ষতার যে ভাবটা সেটা কিন্তু জুন থেকে অক্টোবর মাসের মধ্যেই বিশেষভাবে সম্পন্ন হতে পারে। অর্থাৎ জুন থেকে অক্টোবরের মাস পর্যন্ত নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে অগ্রসর হবেন, অর্থাৎ তাদের দ্বারা কিছু ভালো জিনিস তৈরি হওয়া কিন্তু এই সময় সম্ভব হয় বলেই মনে করা যেতে পারে।
এছাড়াও পুরো বছরটাতেই রাশিপতি শনিদেবের দৃষ্টি তৃতীয় স্থান হতে মকর রাশির নবম স্থানে থাকার জন্য মনের উদ্যমী ভাবের দরুনই কিন্তু ভাগ্যের বিকাশ ঘটবে বলেই আশা করা যায়। অর্থাৎ তারা যতটা পরিমাণ ইনিশিয়েটিভ নেবেন যে কোনো কর্মে, সেই পরিমাণটুকুই তাদের ভাগ্যের বিকাশ ঘটবে, তার থেকে বেশিও ঘটবে না, তার থেকে কমও ঘটবে না। যে পরিমাণটুকু তারা ইনিশিয়েটিভ নেবেন, যদি 110% ইনিশিয়েটিভ নেন তাহলে 10%ই ভাগ্যের বিকাশ ঘটবে, 11%ও ঘটবে না, আবার 9 কমে গিয়ে 9%ও হবে না। যেহেতু ভাগ্যের বিকাশের জন্য তৃতীয় স্থান থেকে শনিদেব দায়ী। শনিদেব কোনো কর্মের জন্য কিছু যে পরিমাণ কর্ম সেই পরিমাণ কর্মেরই ফল দেন, কর্মের এক্সট্রাও দেন না, আবার কমও দেন না। যেহেতু শনিদেব নিজেই কর্মের কারক গ্রহ এবং শনিদেবের দশম দৃষ্টি পুরো বছরটাতেই মকর রাশির ব্যয়ের স্থানে থাকবে, এছাড়াও সেক্ষেত্রে বলা যেতে পারে যে ব্যয়ভাব এই বছরটায় কিন্তু মকর রাশির জাতক জাতিকার বিশেষ পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এবং ব্যয় বৃদ্ধি বা খরচ করার জন্য যা এবং তারা কর্ম করবেন। অর্থাৎ এই বছরে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু খরচ করবেন, ব্যয় বা বৃদ্ধি পাবে। বিশেষত ব্যয়পতি বৃহস্পতি নিজে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত রাশিপতি শনির সঙ্গে যুক্ত থাকায় সেক্ষেত্রে বলা যেতে পারে দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ, সাংবাদিকতার প্রফেশনের জন্য কর্ম করা, প্রতিবেশীর জন্য কর্ম করা, গান বাজনা, যন্ত্রসঙ্গীত, সম্পত্তি পাওয়ার জন্য কিছু কর্ম করা ইত্যাদি সকল ক্ষেত্রেই কিন্তু তাদের ব্যয়ভাব হতে পারে, অর্থাৎ খরচ ভাব বৃদ্ধি হতে পারে। এছাড়াও জাতচক্রে শনিদেব যদি বলবান না হন তাহলে ঈর্ষাজনিত কারণেও কিন্তু এই সময়ে ব্যয় হতে পারে এবং সেক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত সেজন্য সতর্ক থাকাই উচিত মকর রাশির জাতক জাতিকাদের। এছাড়াও এই সময় কনিষ্ঠ ভ্রাতা, ভগ্নী বা শ্বশুরের জন্যও কিন্তু কিছু ব্যয় হতে পারে। অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কনিষ্ঠ ভ্রাতা, ভগ্নী, শ্বশুরের জন্য ব্যয় হতে পারে। এছাড়াও যারা অভিনয় পেশার সঙ্গে যুক্ত তারাও নিজের প্রফেশনের জন্য এই সময় কিছু ব্যয় করতে পারেন। এছাড়াও এই বছরে যেহেতু শনিদেবের দৃষ্টি বরাবরই ভাগ্যস্থানে থাকছে, সেক্ষেত্রে জাতচক্রে যদি শনিদেব বলবান হন এবং রাশিপতি শনি বা শনিদেবের দশা অন্তর্দশা চলতে থাকে তাহলে কিন্তু আধ্যাত্মিক উন্নতিও কিন্তু ঘটতে পারে এই মকর রাশির জাতক জাতিকার এই বৎসরে এবং সেক্ষেত্রে ধর্মস্থানে ভ্রমণও কিন্তু সম্ভব। তবে এপ্রিল মাসে আয়ের জন্য, মাতৃভাবের জন্য এবং পারিবারিক সুখের জন্য কিছু সমস্যা হতে পারে, যেহেতু মঙ্গল এই সময় যুক্ত থাকছে শনির সঙ্গে এবং জুলাই মাসে মনের দিক থেকে কিন্তু কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, যেহেতু শনির দৃষ্টি এই সময় মঙ্গলের ওপর থাকবে। এছাড়াও জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা যেটা বললাম যে আধ্যাত্মিক উন্নতি, ধর্মস্থানে ভ্রমণও কিছু কিন্তু ঘটতে পারে এবং তার জন্য কিন্তু ব্যয়ও হতে পারে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু শনিদেব এই রাশির অধিপতি গ্রহ এবং প্রতি শনিবার সেক্ষেত্রে যদি শনিমন্ত্র জপ বা শনি মন্দিরে পূজা দেওয়া, নীল পোশাক পরা এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভপ্রদ হতে পারে। এছাড়াও প্রতি শনিবার কাককে খাওয়ানো এবং কালো কুকুরকে কিছু খাওয়ানো, যেহেতু কালো কুকুর হচ্ছে কেতুর প্রতীক এবং শনিদেবের অত্যন্ত প্রিয় এবং বলা যেতে পারে, সেক্ষেত্রে যদি অর্থাৎ ভৈরব হিসেবে পুজো করা হয়, ভৈরবের প্রতীক হিসেবে পুজো করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো হতে পারে। এছাড়াও শনিমন্ত্র জপ, শনিদেবের পুজো করাও কিন্তু এই প্রতি শনিবার করলে এই রাশির জাতক জাতিকার মকর রাশির জাতক জাতিকার এই বৎসরটি বিশেষ শুভদায়ক হতে পারে। এবার আসা যাক আমাদের আলোচ্য বিষয় কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে।
প্রসঙ্গত আবার আমরা যে কথা বলে থাকি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জানতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমরা আসছি এই বছরে কুম্ভ রাশির জাতক জাতিকার কেমন যাবে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত সতর্কতা, আত্মবিশ্বাস, একাগ্রতা এই রাশির অন্যতম বৈশিষ্ট্য, যার দ্বারা বোঝা যায় শনিদেবের সংযত ভাব ও একনিষ্ঠতা। এছাড়াও ঢাকা দেওয়া, আশ্রিতকে জায়গা দেওয়া, সংরক্ষণ করা, আড়াল করা বা আচ্ছাদিত করাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও এই কুম্ভ রাশির জাতক জাতিকারা পুরনো জিনিসকে বেশিরভাগ ক্ষেত্রেই রেখে দিতে চান। পিতামাতার প্রতি যত্ন নেওয়াও কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে। এছাড়াও যে কোনো কাজে লেগে থাকা এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। ছটফট করে কোনো কাজ সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকার হয় না। কুম্ভ রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ শনিদেব, এবং শনিদেব এর অত্যন্ত প্রিয় স্থান কুম্ভ রাশি, এবং যার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই সংস্কার বিরোধী হন। আবার রাশিপতি শনি যদি জাতচক্রে দুর্বল বা দুস্থানগত হন তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকার মধ্যে জড়তা, বৃদ্ধতা, স্থবিরতা, নিঃসঙ্গতা, নৈরাশ্যতা স্থান পেয়ে থাকে। তবে কর্তব্যনিষ্ঠার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা সর্বদাই একনিষ্ঠ হন এবং তার জন্য খুবই বাস্তববাদী হয়ে থাকেন। এছাড়াও শনিদেব যদি শুভাবস্থা প্রাপ্ত হন তাহলে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সন্ন্যাসীর ন্যায় চিন্তাযুক্ত হন এই রাশির জাতক জাতিকারা। অর্থাৎ শনিদেব যদি শুভাবস্থা প্রাপ্ত হয় কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাহলে জাতক জাতিকার মনে কিন্তু সাধুভাবেরও উন্মিলন হয়ে থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শনি দুঃখ, বাধা, বিপত্তি, ঝঞ্ঝাটের কারক, এবং সেক্ষেত্রে দেখা যায় শনিদেব যে স্থানে থাকেন প্রায়শই সেই স্থানে দুঃখের কারণ হয়ে থাকেন। এবং এক্ষেত্রে এটাও বলা হয়ে থাকে জ্যোতিষ মতে, শনিদেব যদি একাই উন্নতির কারক হন তাহলে বৃদ্ধ বয়সের আগে উন্নতি হয় না। এবার আসা যাক কুম্ভ রাশির 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে কুম্ভ রাশির। শনিদেব মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত থাকবেন। এরপর শনিদেব মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত অশ্লেষা বা বুধের নক্ষত্রে থাকবেন এবং তারপর বক্রী হবেন এবং পুনরায় নিজের নক্ষত্রে অর্থাৎ অক্টোবরে নিজের নক্ষত্রে থাকবেন ডিসেম্বর মাস পর্যন্ত, আবার পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। সেক্ষেত্রে শনিদেব মীন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে কুম্ভ রাশির চতুর্থ স্থানে দৃষ্টি দেবেন, যার দরুন বলা যেতে পারে গৃহসুখে ও মাতৃভাবে কিছু চিন্তা কিন্তু আসতে পারে এই সময়। অর্থাৎ বলা যেতে পারে এক কথায় যে যেহেতু পুরো বছরটাতেই কুম্ভ রাশির চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় স্থান থেকে, সেহেতু মাতৃভাবে কিন্তু বা গৃহসুখে চিন্তা আসতে পারে। এছাড়াও শ্বশুর বাড়ির স্থানীয় এবং কুটুম্ব বাড়ির লোকজনও কুম্ভ রাশির গৃহসুখের ব্যাপারে চিন্তিত হতে পারে এই সময়, সে সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু দ্বিতীয় ভাব শ্বশুর বাড়ির কুটুম্ব স্থানকেও বোঝায়। এছাড়াও মীন রাশি থেকে শনিদেবের দৃষ্টি কুম্ভ রাশির অষ্টমভাবে থাকবে সারা বছরটাতেই, যার দরুন এক কথায় বলা যেতে পারে অনুপার্জিত অর্থ অর্থাৎ গ্র্যাচুইটি, বোনাস, ব্যাংক, বিমা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রে কিছুটা হলেও যুক্ত থাকার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও অধিবিদ্যা বা অকাল্ট সায়েন্সেও কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বছরে অধিকতর আগ্রহী হয়ে উঠতে পারেন।
এছাড়াও দ্বিতীয় স্থান হতে রাশিপতি শনিদেব যেহেতু কুম্ভ রাশির একাদশ স্থানে দশম দৃষ্টি দেবেন, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে অর্থ উপার্জনের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরে বিশেষভাবে তারা কর্মে উৎসাহী হবেন। এছাড়াও আর একটা জিনিসও যেটা বলা যায় যে যেহেতু কুম্ভ রাশির অষ্টম স্থানে শনিদেব সরাসরি দৃষ্টি দিচ্ছেন এবং সৃষ্টি দিচ্ছেন সেটা কন্যা রাশিতে, এবং সেক্ষেত্রে এবং যেহেতু শনিদেবের দৃষ্টি তা একাদশ স্থানে থাকছে, সেক্ষেত্রে বা এক কথায় বলা যেতে পারে অধিবিদ্যাতে আকর্ষণ এই বছরে সম্ভব, অর্থাৎ অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট সায়েন্সে আকর্ষণ বোধ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, এবং ধন উপার্জনের জন্য যথেষ্ট পরিমাণেই আগ্রহী হবেন এবং কর্ম করবেন এই বছরে। তবে রাহু যেহেতু কুম্ভ রাশিতে এই বছর বরাবরই তার নিজের নক্ষত্রে শতভিষা নক্ষত্রে থাকবে এবং রাহুর দৃষ্টি মনের স্থানে সপ্তম স্থানে এবং নবম স্থানে থাকবে বা ভাগ্যস্থানে থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে মনের স্থানে মননভাবে মনের মাঝে এবং ভাগ্যস্থানে হঠাৎ হঠাৎ কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর ওপর থাকবে এবং নভেম্বর ডিসেম্বরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর থাকবে, সেক্ষেত্রে জাতচক্রে যদি দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতচক্রে দেবগুরু বৃহস্পতি যদি বলবান হন, তবে রাহুর প্রকোপ কিছুটা হলেও কমতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিপতি শনির ওপর শুভ দৃষ্টি দেবেন কর্কটে উচ্চস্থানে থেকে, এবং শনি যেহেতু ধনভাবে থাকবে সেহেতু বলা যেতে পারে কুম্ভ রাশির আয় স্থানে, এবং সেহেতু শনি যেহেতু ধনভাব থেকে কুম্ভ রাশির আয় স্থানে দশম কর্মের দৃষ্টি দেবে, সেক্ষেত্রে বলা যেতে পারে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ উপার্জনের কিন্তু খুবই অনুকূল সময় তৈরি হতে চলেছে এই বছরে। এবার আসা যাক প্রতিকার সম্পর্কে। যেহেতু শনিদেব কুম্ভ রাশির অধিপতি গ্রহ, সেহেতু প্রতি শনিবার হনুমান চাল্লিশা পাঠ করা এবং শনিদেব ও কাল ভৈরবের পূজা করা এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ করে তুলতে পারে। এছাড়াও যদি জাতচক্রে দেবগুরু বৃহস্পতি দুর্বল হয়ে থাকেন, তবে দেবগুরু বৃহস্পতিকে যদি বলবান করা যায় এই অর্থাৎ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পূজা করা, পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করা, নারায়ণকে তুলসী অর্পণ করা ইত্যাদি যদি সম্পন্ন করা যায়, তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে রাহুর অবাঞ্ছিত প্রকোপ কিন্তু কমবে এবং যার দরুন এক কথায় বলা যেতে পারে মনের ভাবটি এবং ভাগ্যভাব স্থানটি যথেষ্টভাবেই উন্নতির সম্ভাবনায় পৌঁছতে পারে। এরপরে আমরা যে রাশির কথায় আসছি, দ্বাদশ রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশি, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। প্রসঙ্গত স্বভাব, বুদ্ধিমান, বিনীত ভাব মীন রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও বাইরে অস্থির থাকলেও ভেতরে গভীর প্রশান্তি, গাম্ভীর্যতা মীন রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সাধারণত লাফিয়ে লাফিয়ে উন্নতি হয়ে থাকে। আনন্দ করা মীন রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে। থোকা থোকা ফুলের মতো চুল এই রাশির জাতক জাতিকার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। তবে জাতচক্রে যদি বৃহস্পতি দুর্বল হন, তবে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অসহিষ্ণু এবং হয়ে থাকেন এবং তখন তাদের মধ্যে স্বার্থপরতাও প্রকাশ পেয়ে থাকে।
যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশি মীন রাশির অধিপতি গ্রহ, তাই প্রজ্ঞা, মেধা, প্রতিভা, শান্ত সমাহিত ভাবও প্রকাশ পেয়ে থাকে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এছাড়াও ধর্মজ্ঞান, তীর্থস্থানে ভ্রমণ মীন রাশির জাতক জাতিকার জীবনে বহুবার হয়ে থাকে। ধন ঐশ্বর্য মীন রাশির জাতক জাতিকার জীবনে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, অর্থাৎ তারা ধন ঐশ্বর্য প্রাপ্ত করে থাকেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি নিজেই ধন ঐশ্বর্যের কারক গ্রহ, সেই জন্য মীন রাশির জাতক জাতিকারা খুব সহজেই ধন ঐশ্বর্য প্রাপ্তি পেয়ে থাকেন। গম্ভীর্যতা, বাগ্মিতা, সুবক্তাও হয়ে থাকেন মীন রাশির জাতক জাতিকারা। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যদি জাতচক্রে বলবান হন, তবে মীন রাশির জাতক জাতিকারা খুবই শারীরিক পুষ্টি সম্পন্ন হন। এবং এবার আসা যাক মীন রাশির জাতক জাতিকার 2026 সাল কেমন যাবে। প্রসঙ্গত মীন রাশির জাতক জাতিকার বর্তমানে শনির 7.5 চলছে এবং সেটি শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। প্রসঙ্গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাশিপতি বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন, অর্থাৎ মীন রাশির চতুর্থে থাকবেন এবং মীন রাশিতে মে মাস পর্যন্ত ও নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত শনিদেব এবং এছাড়াও যেটা বলা আমাদের মধ্যিখানে আমরা যেটা বলা হয়নি, সেটা যে মীন রাশিতে শনিদেবও থাকছেন মে মাস পর্যন্ত নিজের নক্ষত্রে এবং নভেম্বর ডিসেম্বর মাসেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে থাকছেন, যার জন্য মে মাস পর্যন্ত শনিদেবের তৃতীয় দৃষ্টি মীন রাশির তৃতীয়ভাবে, মীন রাশির সপ্তমভাবে এবং মীন রাশির দশমভাবে পড়ছে। এছাড়াও রাহু মীন রাশির দ্বাদশে রয়েছেন এই বছরে পুরোটাই এবং দ্বাদশে থেকে মীন রাশির চতুর্থে, ষষ্ঠে ও অষ্টমে দৃষ্টি দিচ্ছেন, যার দরুন এই পুরো ঘটনাটাকে এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের সারা বছরটাই কিন্তু কর্মে সক্রিয় থাকার জন্য মনে উদ্যমী ভাব যথেষ্ট বর্তমান থাকবে, অর্থাৎ তারা কর্মে করতে প্রচুর পরিমাণে ইনিশিয়েটিভ নেবেন। দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণের জন্য সারা বছরটাতেই কিন্তু কিছু না কিছু ব্যয় হবার যোগ এই বছরে দেখা যাচ্ছে। তবে এপ্রিল ও জুলাই মাসে, বিশেষত এপ্রিলে মঙ্গলযুক্ত থাকবে শনির সঙ্গে, যার দরুন শ্বশুর বাড়ির আত্মীয়দের সঙ্গে মীন রাশির জাতক জাতিকার কিছু বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। এছাড়াও জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত রাশিপতি বৃহস্পতি কর্কটে থেকে শনির ওপর মীন রাশিতে দৃষ্টি দিচ্ছেন। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত দৃষ্টি দেবেন এবং সেটা দৃষ্টি দেবেন পঞ্চম ভাব থেকে, যার জন্য যতই শনির 7.5 দশা এই বছরে মীন রাশিকে পীড়িত করে থাকুক, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকার মনের দিকটা কিন্তু অনেকটাই স্টেবল থাকবে। আবার বলছি, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় থেকে শনিদেবের ওপর দৃষ্টি দেবেন, মীন রাশিতে দৃষ্টি দেবেন এবং যেহেতু শনিদেব মীন রাশিতে বর্তমানে অবস্থান করছেন এবং শনিদেবের 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে মীন রাশির, এছাড়াও দেবগুরু বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থান করবেন মীন রাশির কর্কটে, অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবেন। সেহেতু বলা যেতে পারে রাশিপতি দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থায় থেকে যে আশীর্বাদ দেবেন, তার দরুন শনির 7.5 দশা সারা বছরটাতেই পীড়িত করলেও মীন রাশির জাতক জাতিকাকে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তাদের মনের ভাবটি যথেষ্টই স্টেবল যাবে বলে আশা করা যায়।
এছাড়াও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ও নভেম্বর ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন রাহুর ওপর, যার জন্য যতই রাহুর প্রভাবে অযাচিত ব্যয় হয়ে থাকুক এবং সেই ব্যয় কখনো যদি ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য হতে পারে, তবে সেই ব্যয় কিন্তু কমতে পারে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির দরুন। অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর ডিসেম্বর মাসে যে ব্যয়ের সম্ভাবনা এই মাসগুলোতে থাকছে, যদি জাতচক্রে বৃহস্পতি বলবান হয় এবং তবে সেই ব্যয় কিন্তু অচিরেই কমতে পারে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ সমস্ত ব্যয়ভাবটি কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের দরুন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ও নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত রাহুর জন্য যে ব্যয়গুলো হচ্ছিল সেই ব্যয়গুলো কমতে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেটের দরুন যদিও কোনো ব্যয় হয়ে থাকে, তবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এবং নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু সেই ব্যয় কমতে পারে বলে মনে করা যেতে পারে। এবং যেহেতু শনিদেব যেহেতু কর্মের কারক গ্রহ এবং শনিদেবের কর্মদৃষ্টি সারা বছরটাতেই মীন রাশির দশমভাবে থাকবে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে কর্মভাবটি সারা বছরটাতেই কিন্তু সক্রিয় থাকবে বলেই মনে করা যায়। এছাড়াও এই কর্মের পরিমাণ আরও বৃদ্ধি পাবে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং সেটা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ও উচ্চস্থ অবস্থায় থেকে শনিদেবের ওপর সরাসরি দৃষ্টি দেবেন। অর্থাৎ যখন দেবগুরু বৃহস্পতি মীন রাশির মনের ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থেকে জুন থেকে অক্টোবর মাসে সরাসরি দৃষ্টি দেবেন শনিদেবের ওপর, তখন তার দরুন মীন রাশির জাতক জাতিকার জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কর্মের পরিমাণ কিন্তু অত্যধিক বৃদ্ধি পাবে বলেই মনে করা যেতে পারে। এছাড়াও ব্যবসা দাম্পত্যের জন্য কিন্তু কিছু ব্যয় হতে পারে সারা বছরটাতেই এই বছরে, এবং শুধু ব্যয় নয় তবে আয়ও হবে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে কর্মের দরুন আয় বাড়বে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত, বা বলা যেতে পারে আয় এবং ব্যয় দুটোর জন্যেই কিন্তু কর্মের পরিমাণ বৃদ্ধি পাবে জুন থেকে অক্টোবর। অর্থাৎ আয়ও হবে ব্যয় হবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকার বিশেষ করে। এবার আসা যাক মীন রাশির জাতক জাতিকার এই বছরে প্রতিকার সম্পর্কে। যেহেতু দেবগুরু বৃহস্পতি মীন রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ, সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো, নিরামিষ খাওয়া, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো, ঘরের উত্তর পূর্বে যদি কিছু হলুদ বা স্যাফরন রঙের বস্তু রাখা যায়, বা সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকার এই বছরটি কিন্তু বিশেষ শুভদায়ক হয়ে উঠতে পারে। এবং যদি দেবগুরু বৃহস্পতি জাতচক্রে বলবান হন, সেক্ষেত্রে কিন্তু অচিরেই রাহুর প্রভাব কমতে পারে। যদি দেবগুরু বৃহস্পতি জাতচক্রে দুর্বল হন, তাহলে কিছু খুঁটিনাটি দেবগুরু কাজ করা যাহাতে দেবগুরু বৃহস্পতি তৃপ্ত হন, যেমন লক্ষ্মীনারায়ণের পুজো, প্রতি পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পুজো করা, বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, স্যাফরন রঙের পোশাক পরা, ঘরে মাথায় চন্দনের টিকা লাগানো, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং ঘিয়ের প্রদীপ দিয়ে লক্ষ্মীনারায়ণকে আরতি করা, মধ্যে মধ্যে পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো করা ইত্যাদি যদি সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই বছরে বিশেষভাবে প্রীত হবেন এবং যার দরুন রাহু দ্বারা অযাচিত ব্যয় কিন্তু কমতে পারে বলেই আশা করা যায় মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এছাড়াও যেহেতু শনির 7.5 চলছে, সেক্ষেত্রে প্রতি শনিবার মীন রাশির জাতক জাতিকাদেরও শনি মন্দিরে পুজো দেওয়াও কিন্তু এই রাশির পক্ষে অত্যন্ত শুভদায়ক হয়ে উঠতে পারে। তাহলে আমরা বাদবাকি যে 6টি রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত এখানে আলোচনা করলাম। বৃশ্চিক রাশি থেকে আলোচনা করলাম বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আমরা আলোচনা করলাম বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত এখানে আলোচনা করেছি, অর্থাৎ বৃশ্চিক রাশি সম্পর্কে আলোচনা করেছি, ধনু রাশি সম্পর্কে আলোচনা করলাম, মকর রাশি সম্পর্কে, কুম্ভ রাশি সম্পর্কে, মীন রাশি, 5টি রাশি সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। আগের পর্যায়ে আমরা আলোচনা করেছি আগের রাশিগুলো সম্পর্কে, এখানে 5টি রাশি সম্পর্কে আলোচনা করলাম।
এবং আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে চ্যানেলটি আরও সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও আপনারা ইনফরমেশান পাবেন। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।